উপেনের ছিল দুজন স্ত্রী। বড় গিন্নি রান্নায় বিশেষ পটু ছিল, আর ছোট গিন্নি রান্নার কাজে সাহায্য করত, রান্না বান্না বিশেষ পারত না। বুঝলি ছোট, এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা আজ মনে হচ্ছে বেশ ভালোই রান্না হয়েছে। আমাদের স্বামী খেয়ে খুব খুশি হবে। এই সব কথাগুলো শুনলে গাঁটা একেবারে জ্বলে যায়। দিদি যেন শুধু রান্না করে, আমি যেন রান্নার কাজে কোনো সাহায্যই করি না। দূর 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 দূর। বুঝলি ছোট, আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু উঠোনে বসে তিনজনে মিলে গল্প করব, কেমন? বুঝলে তনিমা, কাল জমিদার বাবু বলেছে লুচির মতো বড় বড় আলুর চপ বানাতে। সেই আলুর চপ খেয়ে যদি তিনি খুশি হন তবে 100 ভরি স্বর্ণমুদ্রা উপহার দেবেন। সে কি 100 ভরি স্বর্ণমুদ্রা? সে যে বিশাল ব্যাপার। হায় হায় রে, রান্নাটা যদি জানতাম তবে তো এই স্বর্ণমুদ্রা আমারই হতো। বলি, স্বর্ণমুদ্রা নিয়ে আমি ভাবি না, তবে হ্যাঁ, আমার হাতের আলুর চপ খেয়ে যদি জমিদার বাবু খুশি হন তবে আমি খুব খুশি হব গো। তাহলে আর কি, সুজাতা কাল আলুর চপ রান্না করবে, আর তনিমা তুমি একটু ওকে সাহায্য করো। আর হ্যাঁ, কাল কিন্তু অনেক সকাল সকাল বেরোবো, কথাটা যেন দুজনেরই মনে থাকে। আহা, তুমি একদম চিন্তা করো না গো, আমি সকাল সকাল উঠে তোমার জমিদার বাবুর জন্য বড় বড় লুচির মতো আলুর চপ বানিয়ে দেব। ওই দিদির রান্না খেয়ে জমিদার বাবু প্রশংসা করবে, এ আমি একদম সহ্য করতে পারবো না। কাল কিছু একটা করতে হবে, যেভাবেই হোক, যাতে দিদির রান্নার পুরো 12টা বেজে যায়, তবেই না আমার নাম তনিমা। সে কখন থেকে উঠোনে বসে আছি, দিদির কি এখনো চপ ভাজা হলো না নাকি? কখন যে একটু বেরোবে, আমি রান্নাঘরে ঢুকে কখন যে আমার কাজটা সারবো, আর ভালো লাগছে না বাবা। যাক বাবা, আমার চপ ভাজা সব হয়ে গেছে। যাই, এবার কাপড়ের পোটলাটা বের করে নিয়ে আসি, চপগুলো ওখানেই রেখে দেব। এই তো দিদি এখনই রান্নাঘর থেকে বেরোবে। এই সুযোগে আমাকে আমার কাজটা সেরে ফেলতে হবে। যাই, এক্ষুনি রান্নাঘরে ঢুকে পড়ি। সব আলুর চপগুলোতে বেশি বেশি করে নুন ছিটিয়ে দিই, বড্ড রান্নার দেমাক, তাই না? জমিদার বাবু ওই স্বর্ণমুদ্রা নয়, এবারে পুরো শুলে চড়াবে। হা হা হা। কি গো সুজাতা, তোমার আলুর চপের আর কত দেরি? আমি যে বসে আছি, তাড়াতাড়ি করো। সকাল সকাল যে জমিদার বাবু আলুর চপ পৌঁছে দিতে বলেছে। হ্যাঁ গো হ্যাঁ, আমার রান্না হয়ে গেছে, এবার পোটলাটাতে এই আলুর চপগুলো ভরে দিলেই হয়ে যাবে। এরপর উপেন আলুর চপ নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আহা, তুমি চলে এসেছো? আহা, কি মজা, আজ আলুর চপ খাবো। কখন থেকে বসে আছি এখানে। দাও দাও, তাড়াতাড়ি বের করো দেখি তোমার আলুর চপ। আজ্ঞে মহারাজ, আলুর চপ একদম তৈরি। আমি একটা থালায় সাজিয়ে আপনাকে এক্ষুনি দিচ্ছি। করেছো কি উপেন? এ তো দেখি আমার জিভে জল এসে যাচ্ছে। যা ভেবেছিলাম এ তো মনে হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হবে খেতে। আর দেরি না করে এবার চপগুলো আমি খেয়ে ফেলি। বাবা, তোমার গিন্নির হাতে জাদু আছে বলতে হবে।
কালও আমার জন্য একটু আলুর চপ আনতে বলো। আর শোনো, তোমার গিন্নিকে কাল পাঠিয়ে দিও 100 ভরি স্বর্ণমুদ্রা। আমি তোমার গিন্নির হাতে তুলে দেব। বড্ড ভালো হয়েছে আলুর চপগুলো। আপনি খেয়ে খুশি হয়েছেন, এর থেকে আনন্দের আর কি হতে পারে জমিদার বাবু? সবই আমার বড় বউ সুজাতার জন্য। তাহলে আর কি, কাল তোমার বড় গিন্নি সুজাতাকে পাঠিয়ে দিও, আর সাথে আলুর চপও। যা হুকুম জমিদার বাবু। আজ তবে আমি চললাম। বুঝলে সুজাতা, বুঝলে তনিমা, আমাদের মতো গরিব মানুষের কপাল খুলতে চলেছে গো। সুজাতা, তোমার হাতের আলুর চপ খেয়ে জমিদারবাবু বড্ড খুশি হয়েছেন। তাই কাল তোমাকে আলুর চপ নিয়ে আর একবার যেতে হবে। 100 ভরি স্বর্ণমুদ্রা তোমার হাতেই কাল জমিদারবাবু তুলে দেবে বলেছে। সে কি, আমি যে আলুর চপে অতটা নুন মিশিয়ে দিলাম, তারপরেও জমিদার বাবুর ভালো লেগে গেল। কাল 100 ভরি স্বর্ণমুদ্রা দিদির হাতে কিছুতেই তুলে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা ফন্দি আঁটতেই হবে। সে কি গো, আমি তো বড্ড ভয়ে ভয়ে ছিলাম। আজ তো একখানা কাণ্ড ঘটেছে। তুমি যখন চলে গেলে, তারপর রান্নাঘরে গিয়ে দেখি নুনের বাটিটা যেমনকার তেমনই পড়ে আছে। আমি তো চপে নুন দিতেই ভুলে গেছিলাম। কি করে যে ভালো লেগে গেল! সবই ভগবানের কৃপা গো, সবই কৃপা। কি বলছো সুজাতা? এ তো দেখছি চমৎকারের থেকে কোনো অংশে কম নয়। যাই হোক, কাল সকাল সকাল তুমি আলুর চপগুলো ভেজে নিয়ে জমিদার বাড়ি চলে যেও। এই চপগুলো ভাজা হতে হতে আমি কাপড়ের পুঁটলিটা নিয়ে চলে আসি। এইবার জমবে আসল খেলা। কাল নয় ভাগ্য তোমার সহায় হয়েছে, কিন্তু আজ আর সহায় হবে না। এরপর তনিমা রান্নাঘরে গিয়ে বেশ কিছুটা তেল রান্নাঘরের মেঝেতে ছড়িয়ে দেয়। ও মা গো, পড়ে গেলাম গো! এ কি করে হলো? রান্নাঘরের মেঝেতে এত তেল কি করে এলো? আমি তো চপ ভাজতে গিয়ে কোনো তেল মাটিতে ফেলিনি। হায় ভগবান, এবারে জমিদার বাড়ি যাব কি করে? তনিমা, আমার পায়ে আর কোমরে খুব ব্যথা করছে। আমি এই অবস্থায় জমিদার বাড়ি আর যেতে পারবো না রে। ওই সব নিয়ে তুমি একদম চিন্তা করো না দিদি। আমি থাকতে তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি জমিদার বাড়ি গিয়ে জমিদার বাবুকে বলবো আমার স্বামীর বড় গিন্নি সুজাতা এই আলুর চপ তৈরি করেছে। তোমার প্রাপ্য সম্পদ আমি তোমাকেই দিয়ে দেব। তুই আমাকে বাঁচালি তনিমা। যা, আর দেরি না করে এখনই বেরিয়ে পড়। তোমার নাম করতে আমার ভারী বয়েই গেছে। এইবার জমবে আসল খেলা। আহা, তা তুমি বুঝি উপেনের বড় গিন্নি সুজাতা? তোমার হাতে জাদু আছে বলতে হবে। আমি খুব খুশি হয়েছি তোমার আলুর চপ খেয়ে। হ্যাঁ মহারাজ, আমি সুজাতা। আমি আজকেও আপনার জন্য লুচির মতো বড় বড় আলুর চপ বানিয়ে এনেছি। বাহ বাহ, আলুর চপগুলো বেশ কালকের মতোই হয়েছে। এই নাও তোমার 100 ভরি স্বর্ণ মুদ্রা। তুমি এবার আসতে পারো। এত দিনে আমার কপালটা খুলল। এবারই 100 ভরি স্বর্ণমুদ্রা নিয়ে আর শ্বশুর বাড়ি নয়, সোজা বাপের বাড়ি চলে যাব। বলি 5-6 দিন হয়ে গেল, তনিমার কোনো খোঁজ নেই। আমার মনে হয় কি জানো, তনিমা বাপের বাড়ি চলে গেছে। এর আগেও তো কয়েকবার রাগ করে বাপের বাড়ি গেছিল। হ্যাঁ, এই কথাটা তো বেশ মন্দ বলনি গিন্নি। তবে তাই হোক, কাল সকাল সকাল আমি তনিমার বাপের বাড়ি চলে যাব। আমি জানতাম ওই 100 ভরি স্বর্ণমুদ্রার লোভে তুমি যে আমার বাপের বাড়ি অবধি এসে পৌঁছাবে। আমি জানতাম
ও স্বর্ণমুদ্রা তুমি আর পাবে না, আর আমিও তোমার ঘরে আর যাব না, বুঝেছো? আমি কোনো স্বর্ণ মুদ্রার লোভে এখানে আসিনি। তুমি কাউকে না জানিয়েই চলে এসেছিলে, তাই সুজাতার পরামর্শে আমি তোমার বাপের বাড়ি এসেছি। তুমি যদি এখন না ফিরে যেতে চাও তবে তাই হোক, যেও না। হ্যাঁ হ্যাঁ, তোমার ওই ভাঙাপুটো ঘরে আমি আর যাব না। আমি এই স্বর্ণমুদ্রা দিয়ে একটা বড় বাড়ি বানাবো, তারপর পায়ের ওপর পা তুলে সারা জীবন বসে বসে খাবো। যাও যাও, এখন এখান থেকে যাও দেখি। উপেন এরপর নিজের ভিটে মাটিতেই ফিরে আসে। তারা দুজনে আলোচনা করে ঠিক করে যে চপ ভেজেই তারা সংসার চালাবে। এভাবে একটা একটা করে দিন তারা পার করতে থাকে। এভাবে বেশ কিছু মাস কেটে যাওয়ার পরে উপেন এবং সুজাতার চেষ্টায় তারা সেই পুরনো মাটির বাড়ি ভেঙে একটা পাকা বাড়ি তৈরি করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। অন্যদিকে তনিমার কপাল দিন দিন খারাপ হতে থাকে। ঘরে ডাকাত পড়ে তার সেই 100 ভরি স্বর্ণমুদ্রাও চুরি হয়ে যায়। তনিমা ভাবতে থাকে লোভের বশবর্তী হয়ে সে বড় অন্যায় করেছে, তাই ঠিক করে একদিন সকাল সকাল সে তার পুরনো শ্বশুরবাড়িতেই স্বামীর ভিটেতেই চলে যাবে। দিদি, আমাকে ক্ষমা করে দিও দিদি। আমি লোভ আর হিংসায় মত্ত হয়ে তোমাদের অনেক ক্ষতি করেছি। আজ আর আমার কিছুই নেই, তবে আমার ভুল ভেঙেছে, সত্যিকারের ভুল। তাই আমাকে পারলে তোমরা ক্ষমা করে দিও গো। আমি জানতাম ছোট, একদিন ঠিক তুই নিজের ভুল বুঝতে পারবি। কষ্ট করে যে সফলতা পাওয়া যায় তাই শ্রেষ্ঠ। কোনো অসুবিধা নেই ছোট, আজ থেকে তুই এই সংসারে আমাদের সাথে একসাথেই থাকবি। সত্যি বলছি দিদি, 100 ভরি স্বর্ণমুদ্রা পেয়ে সেদিন আমার কপাল খোলেনি। 100 ভরি স্বর্ণমুদ্রা চুরি হয়ে যাওয়ার পরে আমি যে শিক্ষা পেয়েছি সেটাতে আমার কপাল খুলেছে। ধন্যবাদ তোমাদের দিদি। এরপর তনিমা, উপেন আর সুজাতা ওই বড় বাড়িতে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সে আজ অনেক বছর আগের কথা। বীরসিংহ গ্রামে কমলা ও সুরেশ নামে এক দম্পতি বসবাস করত। সুরেশের ছোট ব্যবসা ছিল আর কমলা ঘরের সব কাজ সামলাতো। কমলা খুবই সাদাসিধা সরল মনের মানুষ ছিল, কিন্তু তার ভুলো স্বভাবের জন্য সংসারে শাশুড়ি, ননদ এবং স্বামীর সাথে প্রায় খিটিমিটি লেগেই থাকতো। মা, দাদার জন্য কি বউ আনলে বলো তো? এই এক বলি আর এক করে। কিছু বলতে গেলেই বলবে আমি তো ভুলে গেছি, আমার তো মনে নেই, একদম ভুলে গেছি। বলে আর কি কোনো মেয়ে পেলে না দাদার জন্য? এই তো কালকে বৌদিকে বললাম যে সবজিগুলো ভালো করে ধোবে, ধুয়ে রান্না করবে। ও মা, সে দেখি পুকুর ঘাটে চলে গেছে সবজি ধুতে। তারপর দেখি সাবান দিয়ে সবজি ঘষছে। বলি মাথায় কি একটুও বুদ্ধি নেই নাকি? সে আর কি করা যাবে বল, আমার তো ছেলেটার জন্য ভারী চিন্তা হয়। বৌমাকে এক বলি আর এক করে, সবেতেই ভুলো মন আর বোকা বোকা কথা বলে। কি করি বলতো? এখন তো কিছু করারও নেই। যখন মেয়ে দেখতে গেছিলাম, মেয়ের বাবা মা বলেছিল এরকম সহজ সরল মেয়ে আর দুটো পাওয়া যাবে না, তাই আমরা ঘরের বউ করে আনলাম। সে তুমি যাই বলো মা, ওই সহজ সরল এসব তুমি ভাবতে পারো, আমি কিন্তু মোটেও ভাবি না। আমার তো মনে হয় কাজে ফাঁকি দেওয়ার জন্য ইচ্ছা করে ভুলে যায়, তারপর বলে আমি ভুলে গেছি গো। ওদিকে কমলা ঘরের সকলের জন্য রান্না বান্না করতে থাকে। আজ খাসির মাংসটা ভালো করে রান্না করতে হবে। আমার ননদ খাসির মাংস খেতে খুব ভালোবাসে। হায় ভগবান, রান্না বান্না করতে গিয়ে তো শাশুড়ি মাকে সকালে চা দিতেই ভুলে গেছি। যাই যাই, তাড়াতাড়ি চাটা করে শাশুড়ি মাকে এক্ষুনি দিয়ে আসি। মা, এই নিন আপনার চা।
ওই রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেল চা দিতে। আসলে আমি একটু ভুলে গেছিলাম তো। তা যাই হোক, নিন এখন চাটা গরম গরম খেয়ে নিন। বলি শুধু শাশুড়ি মার জন্যই চা আনলে হবে? ঘরে যে তোমার ননদ এসেছে তা কি তোমার মাথায় নেই? তা আমার জন্য তো এক কাপ চা করে আনতে পারতে নাকি? সকাল সকাল চা খেলে দিনটা বেশ ভালোই যায়। এই রে, আমি না একদম ভুলে গেছি। আসলে রোজ এক কাপ করি চা করি তো মায়ের জন্য, তাই আজও এক কাপ চাই করে ফেলেছি। আমি তোমার জন্য এখনই আর এক কাপ চা বানিয়ে এনে দিচ্ছি। থাক, আমার জন্য আর চা বানিয়ে আনতে হবে না। তারপর চা দিতে গিয়ে দেখবো অন্য আবার কিছু ভুলে গেছো। এখন যার জন্য চা এনেছো মাকে চাটা দাও, ব্যাস। বৌমা, কাল থেকে কিন্তু 2 কাপ চা বানাবে, আমার আর ফুলির জন্য। আর হ্যাঁ, আজ কিন্তু চায়ে মনে হয় তুমি 1 চামচ চিনি দিতে ভুলে গেছো। কাল থেকে 3 চামচ চিনি দিয়ে চা করবে। ঠিক আছে মা, আমি কাল থেকে 2 কাপ চাই করব, 3 কাপ চিনি দিয়ে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। ও বৌমা, তোমার মাথায় কি আছে বলো দেখি? আমার 1 কাপ চায়ের জন্য 3 চামচ চিনি, আমার আর ফুলির 2 কাপ চায়ের জন্য 6 চামচ চিনি দেবে। এবারে বুঝেছো? যাও, কাপটা নিয়ে এবার এখান থেকে যাও। হ্যাঁ মা, বুঝেছি। সত্যি, আমি যদি এরকম ভুলে না যেতাম তাহলে আমাকেও সবাই কত ভালোবাসতো। কেন যে আমি সব ভুলে যাই, কেন যে কিছু মনে রাখতে পারি না। কিন্তু আমার মনে তো এসব নেই, কোনো পাপও নেই, তাও সবাই ভুলই বুঝে যায় আমাকে। আজকে এক কাণ্ড ঘটেছে গিন্নি, আর বলো না। আমার মহাজনের একজন বিশ্বস্ত কাছের মানুষ মহাজনের বিশ্বাস ভেঙে তার নাক কেটে দিয়ে সমস্ত জিনিস নিয়ে চলে গেছে। সে কি গো, কি বলছো? তা মহাজনের নাকে ওষুধ লাগিয়েছিল তো, নাকি সেটাও ভুলে গেছে? ও মা, এ আবার কেমন কথা? তা মহাজন আবার নাকে ওষুধ লাগাতে কেন যাবে? হ্যাঁ, কেন কেন নাকে ওষুধ কেন লাগাবে না শুনি? এই যে বললে একজন বিশ্বস্ত কাছের মানুষ মহাজনের নাক কেটে দিয়ে চলে গেছে, তা নাক কাটলে তো রক্ত বেরোবে, আর রক্ত বেরোলে তো ওষুধ লাগানো দরকার নাকি? আরে গিন্নি, ও সত্যি সাধে কি তোমাকে বোকা বলি? এই জন্যই তোমাকে সবাই বকাবকি করে। আরে এ নাক কাটা সে নাক কাটা নয়, এ হলো বিশ্বাস ভেঙে দিয়ে চলে যাওয়া। বুঝেছো এবার? বারে, আমি কি অত ঘোর প্যাচ বুঝি নাকি? নাক কাটা শুনেছি, তাই ভাবলাম ওষুধ লাগাতে হবে। আহারে, দেখো দেখি, আমি মাছ কাটছি আর এই বিড়ালটা সেই তখন থেকে ম্যাও ম্যাও করছে। মনে হয় মাছ খাবে বলেই এমন করছে। বিড়ালটাকে দেখে বড় কষ্ট লাগছে। এক কাজ করি, মাছগুলো এখানেই রেখে দিয়ে চলে যাই, তাহলে বিড়ালটা খেতে পারবে। আমরা তো রোজই মাছ মাংস খাচ্ছি। এরপর সুরেশ দোকান থেকে ফিরে এলে কমলা তাকে খেতে দেয়, আর সুরেশ খেয়ে নেয়। হঠাৎ তার মনে পড়ে যায়, এ কি কমলা, সকালে বাজার থেকে যে টাটকা মাছ নিয়ে এলাম, কই মাছ তো রান্না করনি। বলি, মাছ রাঁধতে কি তুমি আবার ভুলে গেলে নাকি গো? না গো না, ভুলে যায়নি। ওই পুকুর পাড়ে যখন আমি মাছ কাটছিলাম, একটা বিড়াল ছানা তাকাচ্ছিল। আমার বড় মায়া লাগলো গো, তাই ভাবলাম মাছগুলো ওকেই দিয়ে দিই, তাই মাছগুলো আমি দিয়ে চলে এসেছি। সে কি গিন্নি, তুমি অত বড় বড় মাছগুলো বিড়ালকে দিয়ে চলে এলে? আর ঘরে এত জায়গা থাকতে শেষে কিনা পুকুর ঘাটে গেছো মাছ কাটতে? বারে, ওই মাছের ছোঁয়াচেনি হলে ঘর নাকি এঁটো হয়ে যায়, তাই তো আমি পুকুর ঘাটে গেছিলাম মাছ কাটতে। এখানেও বুঝি আমার দোষ? আরে কমলা, রান্না করা মাছ ছোঁয়াচেনে হলে এটো হয়,
কাঁচা মাছ কখনো এঁটো হয় না। তুমি এক বোঝো আর এক করো, সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না। ভগবান, ভগবান আমাকে একটু স্মৃতিশক্তি কেন দিলে না? আমি ভুলে যাই বলে আমাকে সবাই যখন তখন কথা শুনিয়ে চলে যায়, কিন্তু আমি তো ইচ্ছা করে করি না, আমি তো সত্যিই ভুলে যাই। মা, মাগো, দুদিন ধরে কিছু খাইনি, একটু খেতে দে মারে। কিচ্ছু খাইনি, পেটটা খিদে মরে যাচ্ছে। মারে, একটু খেতে দে মা, দুটো ভাত দে আমাকে, খেয়ে পেটটা একটু ভরাই। আহারে, তোমার বুঝি খুব খিদে পেয়েছে? আমি তো 4 জনের জন্যই ভাত রান্না করেছি। দাঁড়াও, আমি আমার ভাগের ভাতটা তোমার জন্য নিয়ে আসছি, তুমি এখানে একটু দাঁড়াও। যা যা মা যা, তাড়াতাড়ি নিয়ে আয় তো দেখি, বড্ড খিদে পেয়েছে রে, খিদের জ্বালায় পেটটা ছটফট করছে। যা মা যা, তাড়াতাড়ি নিয়ে আয়, দুটো ভাত দে দেখি, আর পারছি না আমি। এই নিন বাবা, আপনার জন্য গরম গরম ভাত, আলু পোস্ত আর শুক্তো নিয়ে এসেছি, আপনি বরং খেয়ে নিন তাড়াতাড়ি। এ কি রে মা, ভাত নিয়ে এসেছিস আর আমার জন্য একটু জল নিয়ে আসিসনি? আমি বয়স্ক মানুষ, খেতে খেতে গলায় ঠেকে গেলে তখন কি হবে বলতো? এই রে, আমি একদম ভুলে গেছি, বিশ্বাস করুন বাবা, আমি খুব ভুলে যাই, আমি যে মনে রাখতে পারি না, কিন্তু আমার মনে যে কোনো পাপ নেই। আপনি বসুন, আমি এখনই জল এনে দিচ্ছি। কাঁদিস না রে মা, কাঁদিস না, মন খারাপ করিস না। এ সংসারে যা কিছু হয় তার পেছনে কোনো কারণ থাকে। এই যে তুই ভুলে যাচ্ছিস, মন খারাপ করছিস, তোকে সবাই কথা শোনাচ্ছে, দেখবি একদিন তোর এই ভুলে যাওয়াটাই তোর অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এরপর সে বৃদ্ধ লোকটি খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে যায়। এ কি কমলা, তুমি তো দেখছি তরকারিগুলো গরম করতে ভুলে গেছো। এই ঠান্ডা ঠান্ডা ভাত, ঠান্ডা ঠান্ডা তরকারি কি আর খাওয়া যায়? তোমার মনটা কোন দিকে থাকে বলো তো? সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না। এই রে, আমি না একদম ভুলে গেছি, ওই বিছানার চাদরটা আসলে ছিঁড়ে গেছিল, তাই ওই সেলাই করতে গিয়ে আমি তরকারিগুলো গরমের কথাই ভুলে গেছি। সত্যি, আচ্ছাই বৌমা ঘরে এসেছে, কিচ্ছু কাজ যদি এর দ্বারা হয়েছে, সব ব্যাপারে ভুলে যাচ্ছে, খেতে দিতে গিয়েও গরম করতে ভুলে যাচ্ছে। সত্যি যাই বলিস দাদা, আমার তো মনে হয় বৌদি এগুলো ইচ্ছা করেই করে, যাতে তাকে কাজ কম করতে হয়, না হলে খেতে দিতে গিয়েও কেউ খাবার গরম করতে ভুলে যায়। সত্যি আজব মানুষ বটে তুমি। বিশ্বাস করো, আমি সত্যিই ভুলে গেছি, আসলে ওই সেলাই করতে গিয়ে আমি সত্যি একদম ভুলে গেছি, আমার আর এই ভুল হবে না, বিশ্বাস করো। আরে কমলা, গ্যাস সিলিন্ডারের গন্ধ আসছে কেন? তুমি আবার গ্যাসের ওভেন ঠিকঠাক লাগিয়ে এসেছো তো, নাকি সেটাও ভুলে গেছো? হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস, গ্যাস সিলিন্ডার থেকে গন্ধ আসছে। চলো মা, তাড়াতাড়ি রান্নাঘরে যাই, নইলে বড় বিপদ হয়ে যাবে এখনই। এরপর কমলার শাশুড়ি ও তার ননদ রান্নাঘরে গিয়ে দেখে ছোট ছোট ইঁদুরে গ্যাস সিলিন্ডারের পাইপ কেটে দিয়েছে। বৌমা, আজ তোমার জন্যই আমরা প্রাণে বেঁচে গেছি। ভাগ্যিস তুমি তরকারিটা গরম করতে যাওনি। ছোট ছোট ইঁদুর রান্নাঘরে ঢুকেছে আর তারা গ্যাস সিলিন্ডারের পাইপ কেটে দিয়েছে। আজকে একটা বড় দুর্ঘটনা হতে পারত, হয়তো আমরা কেউ বাঁচতামই না। ভাগ্যিস তুমি ভুলে গেছিলে। সত্যি বৌদি, কারণে অকারণে আমিও তোমাকে অনেক কথা শুনিয়েছি, তুমি ভুলে যাও বলে অনেক খোঁটা দিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আজ যদি তরকারি গরম করতে তুমি ভুলে না যেতে, তাহলে আমরা হয়তো আজ আর কেউ প্রাণেই বাঁচতাম না। তাহলে
তাহলে আর কি, আমার এই ভুলো বোকা হাবা বউটা এমনই থাক, তাতেই আমরা সবাই খুশি। কি বলো কমলা? হ্যাঁ, সত্যি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভাগ্যিস আমার মনটা একটু ভুলো, না হলে তো সবাই আজকে মরেই যেতাম। এরপর থেকে কমলাকে নিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।